ফেরদৌস বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ আপনাদের সঙ্গে রয়েছে। ময়ূক, এই মুহূর্তে আইনজীবী ফেরদৌস শামীম আমাদের সঙ্গে রয়েছেন, তুমি ঠিক কি প্রশ্ন করতে চাইছো তাকে? বড় রাজনীতিবিদরা বলেছিলেন যে 10 মিনিটও এই মামলাটি টিকবে না সুপ্রিম কোর্টে, 2 সেকেন্ডের মধ্যে স্টে অর্ডার নিয়ে আসবো। এভাবে লাগাতার যেভাবে চাকরি প্রার্থীদেরকে তারা ভুল বুঝিয়ে গেছে, এই মুহূর্তে কি বলবেন? দেখুন, আজকে যে রায় দিয়েছেন সেই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ প্রধান বিচারপতি বারবার যে কমেন্টগুলো করেছে সেখান থেকেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে। দেখুন, যে ওএমআর শিট, সেই ওএমআর শিটে না ফিজিক্যাল কপি রাখা হয়েছিল, না তার ডিজিটাল কপি রাখা হয়েছিল এসএসসির কাছে। যে ওএমআর শিট সিবিআই নাইসার একজন কর্তা ব্যক্তি পঙ্কজ বনসালের বাড়ি থেকে উদ্ধার করে, তার উপর ভিত্তি করে এই ওএমআর শিট ইস্যুটা কিন্তু ধরা গেছে। ফলে বুঝতেই পারছেন কোন উদ্দেশ্য নিয়ে এসএসসি ফিজিক্যাল কপি অ্যাজ ওয়েল অ্যাজ ডিজিটাল কপি সেটা ডেস্ট্রয় করে দিয়েছিল। আর শুধুমাত্র ওএমআর শিট ইস্যু তো ছিল না, আরও অনেক ইস্যু ছিল, এবং ডিহর্স অফ রুল ছিল, নন লিস্টেড ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট ছিল, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল অ্যাপয়েন্টমেন্ট ছিল। নিয়োগের প্রতিটি ধাপে নিয়মভঙ্গ হয়েছে, বেআইনি হয়েছে, দুর্নীতি হয়েছে। আজকে প্রধান বিচারপতি বেঞ্চ সেটা বুঝতে পেরেছেন যে শুধুমাত্র এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনে ওরা অনেক কান্নাকাটি করেছে, সেই সংক্রান্ত একটা স্টে দিয়েছে, এবং সেটা আমি মনে করি সাময়িক। এই জায়গাতে যদি একবার বলেন যে প্রধান বিচারপতি যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণগুলো কি? বহু মানুষ, বহু গ্রাম বাংলা থেকে এই মুহূর্তে জেলা সদরে বহু মানুষ তারা শুনছেন আপনাকে। একবার যদি সহজ বাংলায় বুঝিয়ে দেন যে প্রধান বিচারপতি ঠিক কি কি বললেন। দেখুন, ওএমআর শিট যদি রক্ষিত না হয়, একটার প্রথম কথা ফিজিক্যাল কপি 1 বছরের মধ্যে আপনি ডেস্ট্রয় করে দিতে পারেন, কিন্তু ডিজিটাল কপি, সেই ডিজিটাল কপিও ডেস্ট্রয় করে দিতে হবে। যেখানে একটা হার্ড ডিস্কের মধ্যে লক্ষ লক্ষ ওএমআর শিট প্রিজার্ভ থাকতে পারে, সেই ডিজিটাল কপি ডেস্ট্রয় করেছেন অ্যাজ ওয়েল এজ ফিজিক্যাল কপি ডেস্ট্রয় করেছেন, এবং সেই ডিজিটাল কপি ডেস্ট্রয় করার পিছনে যুক্তিসঙ্গত কোনো কারণই নেই। ফলে আপনি যে টেন্টেড ক্যান্ডিডেট, নন টেন্টেড ক্যান্ডিডেট সেপারেট করবেন তার সুযোগই নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে ট্যাবুলার শিট যেটা দিয়েছিল, যে ট্যাবুলার চার্ট আপনি দেখবেন ওই যে জাজমেন্টের 240 নম্বর প্যারাগ্রাফে এসএসসি সাবমিট করেছিল, সেই ট্যাবুলার চার্টটাও সম্পূর্ণ নয়। আমরা তথ্য দিয়ে দেখিয়েছিলাম তার বাইরেও অনেক দুর্নীতি রয়েছে, তার বাইরেও অনেক নিয়মভঙ্গ রয়েছে। ফলে তারা যে একেবারে সম্পূর্ণ তথ্য আদালতে দেয়নি, সেটা খুব স্বাভাবিকভাবেই বোঝা গেছে যে আমাদের দেওয়া পরবর্তীতে তাদেরই দেওয়া তথ্যের উপর ভিত্তি করে আদালতে যা প্রডিউস করেছি। ফলে খুব স্বাভাবিকভাবে একবার আপনি একটু থাকুন, আমি আপনাকে অনুরোধ করছি, একবার আপনি একটু থাকুন। আমি যেহেতু একেবারে রিপাবলিক বাংলাতে এই মুহূর্তে আমার সঙ্গে ফেরদৌস শামীম রয়েছেন এবং সুদীপ্ত দাশগুপ্ত রয়েছেন, সুদীপ্ত সেনগুপ্ত রয়েছেন, মাফ করবেন সুদীপ্ত বাবু। ফেরদৌস শামীম যে কথাগুলো সুপ্রিম কোর্টের একদম লন থেকে যে কথাগুলো বলছিলেন আপনি শুনলেন। সুদীপ্ত বাবু, আমাকে একবার যদি বোঝান যে এই মামলাটি আসলে কি সলভ করে নেওয়া যেত না কলকাতাতেই? বারবার শীর্ষ আদালতে যাওয়ারও তো যে খরচাপাতি এত কিছু, সেগুলো রাজ্য সরকারকে তো আমাদের ট্যাক্সের টাকা থেকেই করতে হচ্ছে। দেখুন, এইটা পরিষ্কার রাজ্য সরকার বা এসএসসির কোনো সদিচ্ছা নেই যে যারা যোগ্য তাদের চাকরি বাঁচানো। তাদের ইচ্ছাই ছিল যারা অযোগ্য তাদের চাকরি বাঁচানো, এবং যোগ্যদের ঘাড়ে বন্দুক রেখে আজকে এই অযোগ্যদের চাকরি বাঁচানো। যদি চাইতো ডিভিশন বেঞ্চে কিন্তু সরকার বা এসএসসি হিসেব দিতে পারতো যে কে যোগ্য কে অযোগ্য, তারাই হিসেব দিল না। এবং তাৎপর্যপূর্ণভাবে আজকে রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে শুধুমাত্র বলল যে ক্যাবিনেটের যে সুপার নিউমারিক পোস্টের ডিসিশন সিবিআই হয়েছে তার ওপর স্থগিতাদেশ। তাদের কিন্তু বলতে শুনলাম না যে আমরা একটা লিস্ট দিয়েছি যেখানে যোগ্য অযোগ্য, আপনি দয়া করে যোগ্যদের চাকরি বাঁচান। আজকে কিন্তু কেউ এই কথা বলল না, কারণ তাদের লক্ষ্যটাই হলো ক্যাবিনেটকে বাঁচানো আর অযোগ্যদের বাঁচানো। যোগ্যদের কথা কিন্তু আজকে কেউ ভাবছে না। আর এদেরকে বাঁচানোর জন্য আজকে আমাদের ট্যাক্স পেয়ারদের পয়সা খরচা করে আজকে সুপ্রিম কোর্টে মামলা ফাইল হচ্ছে। এবং আজকে পরিষ্কার যদি ডিভিশন বেঞ্চে চাইতো রাজ্য বা এসএসসি, তারা কিন্তু এই হিসেব দিতে পারত, কারণ তারা জানে কে যোগ্য কে অযোগ্য। একদম। সুদীপ্ত বাবু আপনি থাকুন। ফেরদৌস শামীম কি বলবেন? আমরা টেলিফোনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও ধরার চেষ্টা করছি, কিন্তু ইতিমধ্যে ফেরদৌস শামীম আগামী সোমবার মানে 7 দিন কোনো ধরনের কোনো স্টে নেই, সিবিআই এর মতন কাজ করবে এবং কোনো চাকরি বাতিল না হওয়ার কোনো সম্ভাবনা নেই। মানে আগামী সোমবার অবধি একটা রুদ্ধশ্বাস অপেক্ষা করতেই হবে।
একদমই। এবং দেখুন এই পরিস্থিতি তৈরি হয়েছে মূলত তিনটে সংস্থা, অর্থাৎ এসএসসি যে রেকমেন্ডেটরি অথরিটি, বোর্ড যে অ্যাপয়েন্টিং অথরিটি, এবং আলটিমেট যারা অ্যাপ্রুভাল দেয় অর্থাৎ স্টেট, এই তিনটে অথরিটির তাদের দুর্নীতিপরায়ণতা, তাদের আইন ভঙ্গ করার মানসিকতা দেখে। এবং এই যদি নিয়োগ প্রক্রিয়াটি দেখেন তাহলে দেখবেন প্রতিটি স্টেপে নিয়ম ভঙ্গ হয়েছে। একেবারে রেশিও, ইন্টারভিউ লিস্টে রেশিও মেনটেন না করা, তারপরে ক্যাটাগরাইজেশন মেনটেন না করা, রিজার্ভেশন পলিসি সেটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট না করা, এবং নন লিস্টেড ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, র্যাঙ্ক জাম্প করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, একেবারে রুল ভায়োলেট করা, ওএমআর শিটের ম্যানুপুলেশন করা, ইচ অ্যান্ড এভরি স্টেজে ম্যানুপুলেশন এবং করাপশন করেছে একটাই কারণে, যে যখন পয়সা দিয়েছে সেই স্টেপে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। ফলে এই প্রতিটি স্টেপেই দেখেছেন যে করাপশন আছে, নিয়মভঙ্গ রয়েছে। তার ফলে এই যে বলছিলেন না যে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট, এই যে সেপারেশন করার ক্ষেত্রে আপনি ধরুন একটা ট্যাবুলার চার্ট দিলেন, যেটা এসএসসি দিয়ে হচ্ছে, দেখবেন জাজমেন্টে 240 নম্বর প্যারাগ্রাফে নির্দিষ্টভাবে দেওয়া আছে, কিন্তু ওই লিস্টটি কি সম্পূর্ণ? না, সম্পূর্ণ নয়। আমরা ওই লিস্ট দেওয়ার পরেই আমরা তথ্য দিয়ে দেখিয়েছি, যেমন ধরুন যত ভ্যাকেন্সি তার থেকে বেশি তো কখনোই অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে না, আমরা দেখিয়েছি যে তার থেকে এক্সেস নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, নাম্বার 1। নাম্বার 2, যে যদি ধরুন ওএমআর শিটে ম্যানুপুলেশন হয় তাহলে কি হবে? রেশিও ভায়োলেট হয়ে যাবে। রেশিও ভায়োলেট হলে কি হবে? রিজার্ভেশন পলিসি মেনটেন হবে না। রিজার্ভেশন পলিসি মেনটেন না হলে কি হবে? ক্যাটাগরাইজেশন মেনটেন হবে না। ফলে এই যে নিয়োগের যে প্রক্রিয়া সেটা টোটালটাই একেবারে বিঘ্নিত হয়ে যাবে। নিয়োগকারী সংস্থার আইনের নিয়োগের যে আইন, এবং সুদীপ্ত বাবু, এই প্রশ্নটা থেকে যাবে যে কাদের জন্য আজকে এরকম দিন দেখতে হচ্ছে। অধীর আগ্রহে এবং উৎকণ্ঠায় বহু মানুষ, 26,000 27,000 বাড়িতে বহু মানুষ অপেক্ষা করছেন। 1-1.5 লাখ লোকজন তারা একেবারে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এর সাথে যুক্ত আছেন। তাদের টেনশন হচ্ছে, অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন আগামী সোমবার কি হয়। অনেক ধন্যবাদ। বাংলা টেলিভিশনের সবচেয়ে বড় যে কভারেজ আমরা করছি সুপ্রিম কোর্টের এই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, অর্থাৎ যত ভ্যাকেন্সি তার থেকে বেশি লোকজন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, সেই ইস্যু তো কখনোই অ্যাড্রেস হয়নি। আমরা তথ্য দেওয়ার পরে সেটা আদালতের নজরে এসছে। আইনজীবী ফিরদৌস শামীমের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। প্যানেল বহির্ভূত চাকরি, নিয়ম বহির্ভূত অযোগ্যদের চাকরি পুরোপুরি জালিয়াতি, বেআইনি জেনেও কেন অতিরিক্ত পদ? নির্দেশ, তার উপর কোনো স্থগিতাদেশ আজকে সুপ্রিম কোর্ট দেয়নি। প্রধান বিচারপতির যে রিমার্কস গুলো বা যে মন্তব্যগুলো, সেটা আপনারা কিভাবে নিচ্ছেন? কোথাও দেখুন, যথেষ্ট ইতিবাচক মন্তব্য, কারণ আজকে মহামান্য সুপ্রিম কোর্ট এটা মনে করছে যে স্ক্যাম হয়েছে রিক্রুটমেন্টে, এবং যারা পরীক্ষায় বসেনি তারা চাকরি পেয়েছে, ওএমআর শিটে যারা শূন্য পেয়েছে তারা চাকরি পেয়েছে, এবং ওএমআর শিট ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। এবং নাইসা আরেক যে যার দায়িত্ব ছিল ওএমআর ইভ্যালুয়েট করা, তিনি আরেকজনকে বলেছে ডেটা স্ক্যানটেককে, কিন্তু ডেটা স্ক্যানটেকের কোনো অথরিটি ছিল না। এই মন্তব্য আজকে প্রধান বিচারপতি করেছে। যোগ্য প্রার্থী এবং অযোগ্য প্রার্থী, এই যে বারবার যে প্রশ্নটা আসছে, সেটাও কি সুপ্রিম কোর্ট সেই জায়গাটাও খোলা রেখে? আজকে সুপ্রিম কোর্ট আরো একটি মন্তব্য করেছেন, যদি সমস্ত ওএমআর শিট ডিস্ট্রয় করে দেওয়া হয় তাহলে কি করে বাছা হবে কে যোগ্য কে অযোগ্য? তাহলে তো সেটা বাছার মতন জায়গাই থাকছে না। আর সিবিআই তদন্তের যে জায়গাটা, সেটা আপাতভাবে যে স্থগিতাদেশ হইল, সিবিআই দুটো তদন্ত ডিরেকশন দিয়েছিল। এক, যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিল তাদেরকে তদন্ত করতে হবে, এবং যারা সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করেছিল এবং ক্যাবিনেটে যে ডিসিশন নেওয়া হয়েছিল তার উপর, শুধুমাত্র ক্যাবিনেটের যে ডিসিশন নেওয়া হয়েছিল সেই পোর্শনের যে সিবিআই ইনভেস্টিগেশন, সেটা আপাতত সোমবার অবধি স্টে দেওয়া হয়েছে, কিন্তু বাকি যে পোর্শন তাতে কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। সেটা কি এই অনগোয়িং ইলেকশনের কারণেই কোথাও এই স্টেটাস? সেটা না, অনগোয়িং ইলেকশনের কারণে না, সেটা এই জন্য বলা হয়েছে কারণ যেহেতু ক্যাবিনেটে যারা মন্ত্রী তারা এর মধ্যে ইনভলভ, সেখানে বলা হয়েছে আমাদের একটু শুনতে হবে, কারণ আমরা সুপার নিউমারিক পোস্ট করেছি কিন্তু তার ইমপ্লিমেন্টেশন করিনি। সেখানে চিফ জাস্টিস বলেছে ঠিক আছে আমি এদের শুনবো, কিন্তু আপাতত যাতে কোনো ইনভেস্টিগেশন না হয়, কিন্তু বাকি যে ইনভেস্টিগেশন তার উপর পুরোটাই স্থগিতাদেশ। রাজ্যের পক্ষে বলা হয়েছিল যাদের চাকরি হারিয়েছে বা চাকরি বাতিল হয়েছে তাদের অনেকেই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত, এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা স্থগিতাদেশ। সেই মর্মে সুপ্রিম কোর্ট কোনো
হস্তক্ষেপ করেনি, বলেছে যারা বেআইনি তারা বেআইনি, ইলেকশন ডিউটি এই জন্য তাদের কোনো চাকরিতে থাকার কোনো রাইট নেই। আমি বলতে পারছি না আজকে, আমি জানি না, আমাকে বলতে বলেছে আমি বলে দিচ্ছি, আমার কিছু জানা নেই। আমরা শোনালাম আইনজীবীর বক্তব্য। আর একদমই বলা যেতে পারে যে আজকে বোধহয় যে প্রশ্নগুলো প্রত্যেকটি মানুষ তুলেছিল ঠিক সেই প্রশ্নের মুখেই পড়তে হলো আজ রাজ্যকেও, যে যেখানে পুরোপুরি নিয়োগ প্রক্রিয়াটাই নিয়ম বহির্ভূত, সেখানে কি করে আরো অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হলো, সেখানে কিভাবে নিয়োগ হলো, সেই প্রশ্নটাই কিন্তু করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। প্যানেল বহির্ভূত চাকরি, নিয়ম বহির্ভূত, অযোগ্যদের চাকরি পুরোপুরি জালিয়াতি, বেআইনি জেনেও কেন অতিরিক্ত শূন্যপদ? উত্তরপত্র পুরোপুরি নষ্ট করা হয়েছে, উত্তরপত্রের প্রতিলিপি নেই, মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। সুপ্রিম কোর্টের সামনে থেকে আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম, তিনি ঠিক কি বলছেন আমরা শুনবো। আমার সাথে এখন আছে ফিরদৌস শামীম, আর ওনার থেকে জেনে নেব যে আজকে যে শুনানিটা হলো সেটা সোমবার দিন বলেছে যে আবার শুনানি হবে, তো ওএমআর শিট প্রথমত বাতিল করা হয়েছে, তো এটার ওপরে যদি একটু কিছু ব্রিফ দেন। দেখুন, ওএমআর শিট সেটা প্রিজার্ভ করে রাখেনি এসএসসি। আজকে চিফ জাস্টিস তিনি বারবার জিজ্ঞাসা করেছেন যে ওএমআর শিটগুলো কেন ডিস্ট্রয় করা হয়েছে। দেখুন, যে অর্ডার, যে জাজমেন্ট মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি মোহাম্মদ সাব্বার রেজভির বেঞ্চ দিয়েছিলেন, সেই জাজমেন্ট অ্যাজ ইট ইজ রেখে দিয়েছেন। শুধুমাত্র সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন সংক্রান্ত যে সমস্ত ব্যক্তিরা, সংশ্লিষ্ট ব্যক্তি, তাদের কাস্টডিতে নিয়ে সিবিআই ইন্ট্রোগেট করতে পারবে, শুধুমাত্র ওই অংশটি স্টে করেছেন, সাময়িক স্টে করেছেন, এবং সে মামলাগুলো শুনানির জন্য আগামী সোমবার রেখেছেন। যে মামলাগুলো আজকে লিস্টে এসেছিল সেই সঙ্গে অন্যান্য যে মামলাগুলো ফাইল হয়েছে, সমস্ত মামলাগুলো একসঙ্গে আগামী সোমবার শুনানির জন্য আসবে। যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল, কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি মোহাম্মদ সাব্বার রেজভির বেঞ্চ, সেই নির্দেশ একেবারে অ্যাজ ইট ইজ আছে, শুধুমাত্র ওই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন সংক্রান্ত শুধুমাত্র স্টে আছে। এর পরের প্রশ্নটা আপনাকে আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ করবে। ওকে, সরি। হ্যাঁ, শুনতে, হ্যাঁ। হ্যালো।